হ্যালো, আমার নাম পারিজাত লাহিড়ী। আমি আমার চ্যানেলে পুরো আইসিএসসি বোর্ডের ক্লাস 10 এর হিস্ট্রি আর সিভিক্সটাকে পুরো বেসিক লেভেল থেকে একেবারে কভার করব, যাতে পরবর্তী 2026 এর যে আসছে, মানে আপনার যে বোর্ডের এক্সাম আসছে, সেটা সম্পূর্ণটা যাতে কভার হয়ে যায়। একটা ইচ অ্যান্ড এভরি টপিক আই উইল কভার। সো লেটস স্টার্ট দিস ক্লাস। অ্যান্ড আমরা যদি দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আইসিএসসি বোর্ডের সিভিক্স এর হিস্ট্রির অ্যাকচুয়ালি সিলেবাসটা কি রয়েছে। আমি এখানে আজকে হিস্ট্রি নিয়ে ডিল করব, তো সিভিক্স নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও কিন্তু এখানে বানানোর চেষ্টা করব। হিস্ট্রিটাকে যদি আমরা দেখার চেষ্টা করি আইসিএসসি বোর্ডের, তাহলে আমরা দেখতে পারবো যে হিস্ট্রির যে সিলেবাসটা রয়েছে আইসিএসসি বোর্ডের, সেটা ক্লাস 10, এখানে আমি এটাও লিখে দিচ্ছি যে এটা অনলি ফর দ্য ক্লাস 10। সেটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাবো যে হিস্ট্রির এই সিলেবাসটা দুটো পার্টে ডিভাইডেড। একটাকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বলবো, ইন্ডিয়ান হিস্ট্রি। আরেকটা আমরা নর্মালি বলি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির যদি আমি টাইম পিরিয়ডটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে 1857 এর যে রিভল্ট অফ 1857 হয়েছিল, সেটা থেকে একেবারে 1947, অ্যারাউন্ড 100 ইয়ার্স এর হিস্ট্রি আমাকে ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়তে হবে। এখানে আমরা অ্যারাউন্ড হচ্ছে 100 ইয়ার্স যদি আমি কভার করি, দেন আমার সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। আর ওয়ার্ল্ড হিস্ট্রিটাকে যদি আমি নর্মালি আর কি দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে বেসিক্যালি সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ 1914 টু একেবারে কভার করছে 1945 এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হচ্ছে 1945 এর। সো অ্যারাউন্ড এটা হচ্ছে অ্যারাউন্ড 40 টু 50 ইয়ার্স অ্যাপ্রক্সিমেট বলা যায়, যেটা কভার করলে আমার পুরো হিস্ট্রি ক্লাস 10 এর সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের এই 100 বছরের ইতিহাসটা যদি আমি শুরু করি, মানে এই হিস্ট্রির যদি এই 100 ইয়ার্সটা শুরু করি, তাহলে সিলেবাসে কিছুই বোঝা যাবে না। তার জন্য আমার ব্যাকগ্রাউন্ড দরকার, আর সেই ব্যাকগ্রাউন্ডটাই আজকে আমি বেসিক্যালি প্রোভাইড করব। অ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি আজকে প্রোভাইড করব, যেখানে এই 100 ইয়ার্সটাকে যাতে আমরা ভালো করে পরে বুঝতে পারি সিলেবাসে, সেটার জন্য আজকে ব্যাকগ্রাউন্ডটা দরকার। সেই ব্যাকগ্রাউন্ড কোথা থেকে শুরু হচ্ছে, সেটা আমি পুরো এই চ্যানেলে আজকের ভিডিওতে প্রোভাইড করব। সো একেবারে বেসিক থেকে শুরু হবে, যাতে হিস্ট্রিতে যাদের কোনো ভয় আছে, এটা নিয়ে যে ফেয়ার রয়েছে, যেটা সবকিছু যাতে একেবারে মুছে যায়। তো বেসিক্যালি আজকে যেটা আর কি, মানে প্রথমত কিছু বেসিক টার্ম নিয়ে আমি শুরু করব। প্রথমত একটা জিনিস হচ্ছে যে এটা কোন ইয়ার চলছে। সবাই বলবে অবভিয়াসলি এটা হচ্ছে 2025 চলছে। অ্যাম আই কারেক্ট? সবাই বলবে ইয়েস, কিন্তু আমি বলবো নো। তোমরা জানবে যে যতক্ষণ না একটা ডিজিটের পরে ইউনিট যুক্ত হচ্ছে, ইউনিট, ততক্ষণ ওই ডিজিটটার কোনো অ্যাকচুয়াল কিন্তু ভ্যালু নেই। ডিজিটের পরে, যেমন আমি এখানে ইউনিট হিসাবে কি নেবো, ইয়ার, কিন্তু নর্মালি সেই ইয়ারটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? খ্রিস্টিয়ান এরা বা সিই দিয়ে। এই খ্রিস্টিয়ান এরা বা সির বেসিক মানে কি? এর বেসিক মানে হলো যে আমরা জিসাস খ্রায়ের যে বার্থ হয়েছিল, জেসাসের যে বার্থ হয়েছিল, বার্থ অফ দ্য জেসাস ক্রাই, তার থেকে আমরা 2025 বছর পরে এখন কিন্তু অবস্থান করছি। ঠিক 2025 বছর পরে আমরা কিন্তু জেসাসের জন্মের 2025 বছর পরে কিন্তু আমরা অবস্থান করছি। সেটাই অ্যাকচুয়ালি
খ্রিস্টান এরা দিয়ে কিন্তু আমরা রেকটিফাই করছি। এবার জিসাসের জন্মকে সেই জন্য ধরা হয় হচ্ছে 0 CE, 0 CE হিসাবে ধরা হয়। আর জিসাসের এই যে জন্ম 0 CE, এর আগে যে টাইম পিরিয়ডটা সেটাকে বলা হয় বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট, বিসি দিয়ে আমরা চিহ্নিত করি। আর তার পরেরটাকে আমরা বলি হচ্ছে খ্রিস্টিয়ান এরা বা সিই। এটা সর্বদা প্লাসে চলে, মানে 0 CE, 100 CE, 1000 CE, 1200 CE, 1600 CE করতে করতে 1947, তারপরে আজকের আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে রয়েছি এট প্রেজেন্ট নাও, সেটা হচ্ছে 2025 CE। যতক্ষণ না আমি কোনো ইউনিট দিচ্ছি কোনো ডিজিটের পাশে, ততক্ষণ এটা কিন্তু ইনকারেক্ট হিসেবে ধরা হবে। নেক্সট বিসি, বিসিটা সর্বদা মাইনাসে হয়। মাইনাস ইন দা সেন্স হচ্ছে আমি এখানটা বলতে পারি যে এটা হচ্ছে 600, ধরো বিসি আমি লিখলাম, তো এটা হয়তো তার যে পরের যে সময়টা, তার থেকে নেক্সট যে টাইমটা আসবে সেই টাইমটা হচ্ছে 200 বিসি এলো। হয়তো আমরা বলতে পারি যে 200 বিসি থেকে আমি যদি আরেকটু এগোই তাহলে আমরা দেখতে পারবো হয়তো 100 বিসি এলো। এই 200 থেকে 100 বিসি এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা যদি একটু হিস্ট্রি সম্পর্কে বেসিক নলেজ থাকে তাহলে আমরা দেখতে পারবো যে ইন্ডিয়াতে এই সময় একটা বিগেস্ট এম্পায়ার ইমার্জ করেছিল, তাকে আমরা মরিয়ান এম্পায়ার বলি, যে যার সবচেয়ে বড় আর কি রুলার ছিল সে হচ্ছে অশোকা। সো এটা তো বেসিক কিছু কথা হয়ে গেল। এখন আমাদের এই পার্টিকুলার এই যে সেগমেন্টটা বিসি, এটা নিয়ে আমাদের এখন কোনো দরকার নেই। এটা আমাদের সিলেবাস বোঝার জন্য, সিলেবাস আমরা মানে বেসিক্যালি কি দেখছি, সিলেবাস হচ্ছে 1857, রিভল্ট অফ 1857 থেকে শুরু হচ্ছে 1947। এই টাইম পিরিয়ডের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি কি দেখতে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ওয়ার্ল্ড হিস্ট্রি, এই দুটোকে আমাদের কভার করতে হবে। আর এই 150 থেকে 200 বছরটাকে আমার বোঝার জন্য আমি কিছুটা ব্যাকে গিয়ে নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করব, যাতে আমার এইটা বুঝতে কোনো অসুবিধা না থাকে। ক্লিয়ার? দেন তার মানে কি হচ্ছে যে এই যে 0 CE, 0 খ্রিস্টান এরা, এই 0 খ্রিস্টান এরা টাইম পিরিয়ডের পর থেকে আমরা দেখার চেষ্টা করব যে কি ধরনের ডেভেলপমেন্ট ইন্ডিয়াতে প্লাস ওয়ার্ল্ডে কিন্তু হয়েছিল, যেটা আমরা দেখতে পারবো যে এই রেভল্ট অফ 1857 কে ট্রিগার করবে। সেটাই আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব। তো গল্প শুরু হবে কোথা থেকে? এতক্ষণ তো আমি নর্মাল কিছু জিনিস বললাম, গল্প অ্যাকচুয়ালি শুরু হবে কোথা থেকে? গল্প শুরু করবার জন্য জাস্ট এ মিনিট। গল্প অ্যাকচুয়ালি শুরু হবে রোমান এম্পায়ার থেকে। রোমান এম্পায়ার, রোমান এম্পায়ার কি আমি ম্যাপ দিয়ে পুরো একেবারে বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। দ্যাট ইজ রোমান এম্পায়ার। রোমান এম্পায়ারকে যদি আমি ডিফাইন করার চেষ্টা করি যে রোমান এম্পায়ার অ্যাকচুয়ালি কোথায় ছিল না ছিল, সেটা আমি ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি আমি এই ওয়ার্ল্ড ম্যাপটাকে যদি নিই, এই ওয়ার্ল্ড ম্যাপটাকে যদি সামনে একটু টাঙাই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমি দেখতে পারবো যে বেসিক্যালি রোমান এম্পায়ার অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল পুরো ইউরোপের এরকম সেগমেন্টে। ঠিক এই যে মেডিটেরিয়ান সির ঠিক ওপরে এটা হচ্ছে ইউরোপ। এই পুরো ইউরোপ জুড়ে কিন্তু তোমার রোমান এম্পায়ার ক্রিয়েট হয়েছিল। কখন ক্রিয়েট হয়েছিল সেটা আবার বলি, যে কখন এই জিনিসটা ক্রিয়েট হয়েছিল। আমি বললাম যে জিসাস খ্রাইস্ট জন্মেছে কবে? 0 CE, 0 খ্রিস্টান এরা। ঠিক ওই টাইম পিরিয়ডে যে ইউরোপকে আমি দেখালাম, সেই ইউরোপে শাসন করতো দ্য মাইটি রোমান এম্পায়ার। দ্য মাইটি রোমান এম্পায়ার অ্যারাউন্ড, আমরা অ্যাপ্রক্সিমেট নিজেদের সুবিধার জন্য বলে নিতে পারি যে 0 CE, 0 CE তে এই রোমান এম্পায়ার কিন্তু ইমার্জ করেছিল। এই রোমান এম্পায়ার দুটো ক্যাটাগরিতে ভাগ ছিল, দুটো ক্যাটাগরিতে। একটাকে আমরা বলতাম, যেহেতু এই এম্পায়ারটা এতটাই বড় ছিল যে এটার একটা পার্টিকুলার সেন্টার থেকে একে কিন্তু কন্ট্রোল করা যেত না, সেই কারণে এই রোমান এম্পায়ারের দুটো ক্যাপিটাল তৈরি হয়। একটাকে আমরা বলি ওয়েস্টার্ন ক্যাপিটাল, ওয়েস্ট, আর আরেকটাকে আমরা বলি ইস্টার্ন ক্যাপিটাল। ওয়েস্টার্ন ক্যাপিটাল কোনটা? ওয়েস্টার্ন ক্যাপিটালের যে ওয়েস্টার্ন ক্যাপিটাল হচ্ছে রোম,
আর ইস্টার্ন ক্যাপিটাল হচ্ছে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল এই দুটো লোকেশন কোথায় সেটাকে আমরা আগে দেখার চেষ্টা করি যে এই দুটো লোকেশন কোথায়। যদি আমি নর্মালি রোমকে দেখার চেষ্টা করি, রোম এখন হচ্ছে মানে কারেন্ট টাইম পিরিয়ডে রোম হচ্ছে অ্যাকচুয়ালি ইতালির ক্যাপিটাল। এইখানে দেখা যাচ্ছে এই যে রেড সিম্বলে, দ্যাট ইজ হচ্ছে রোম। এটা ছিল ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের ক্যাপিটাল। আর এইখানে যে আজকে আমরা ইস্তানবুল দেখছি, ইস্তানবুল ছিল হচ্ছে তোমার পার্টিকুলার ভাবে কি ইস্টার্ন যে রোমান এম্পায়ার তার হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ছিল কনস্টান্টিনোপল। যে কনস্টান্টিনোপলের পরে নাম চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয় সেটা আমি বলবো, যে চেঞ্জ হয়ে নাম হচ্ছে কি ইস্তানবুল। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, এতটুকুতে কোনো কোনো বড় কিছু কথা বলিনি। নেক্সট, এই রোমান এম্পায়ারের যে ওয়েস্টার্ন সেগমেন্টটা আছে সেই ওয়েস্টার্ন সেগমেন্টটা 576 সিই, পয়েন্ট টু বি নোটেড হেয়ার। এখানে টাইম পিরিয়ডটা দেখো, এখানে ক্রোনোলজি যদি বুঝে যাও, হিস্ট্রি কি, হিস্ট্রি হচ্ছে তোমার চেঞ্জেস বোঝা, মানে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, টাইম যত এগোচ্ছে সেই টাইমের সাথে কি চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা যদি আমি বোঝা যায়। কিসে চেঞ্জ? সোসাইটিতে চেঞ্জ, ইকোনমিতে চেঞ্জ, পলিটিতে চেঞ্জ। হ্যাঁ, এই প্রত্যেকটা ক্ষেত্রে যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা বুঝে গেলে হিস্ট্রি ইজ ভেরি মাচ ইজি, ইজি সাবজেক্ট। সো আমি যদি দেখি তাহলে আমি কি বললাম যে 0 সিই এই টাইম পিরিয়ডে মাইটি রোমান এম্পায়ার ইমার্জ করেছিল, যে 0 সিই এর পরে 576 সিই তে এই ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের কিন্তু এই মাইটি রোমান এম্পায়ারের যে ওয়েস্টার্ন সেগমেন্টটা তার কিন্তু ফল হয়ে যাচ্ছে। কেন ফল হচ্ছে আমাদের এখন জেনে দরকার নেই। 576 সিই অর্থাৎ যিশুর মানে জিসাস ক্রাইস্টের যে বার্থ তার আর কি 576 ইয়ার পরে গিয়ে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার কিন্তু কি করে যাচ্ছে, ফল করে যাচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত আমরা বলতে পারছি যে এই যে রোমান এম্পায়ারের যেটা ইস্টার্ন সেগমেন্ট আমি দেখালাম, ইস্তানবুল, ইস্তানবুল হচ্ছে ওর যদি এখনের লোকেশনটা দেখো সেটা হচ্ছে টার্কির আন্ডারে পড়ে। ঠিক কোন জায়গাটায়, যে মেডিটেরিয়ান সি, আর তার ওপরে তুমি যদি ম্যাপ নিয়ে বসো তাহলে খুব ভালো হয়, যে মেডিটেরিয়ান সি এবং ওপরে তার ঠিক ওপরে রয়েছে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক সি। এই ব্ল্যাক সি আর মেডিটেরিয়ান সি ঠিক জাংশনে আমরা দেখতে পারবো একটু ওয়েস্টের দিকে ইস্তানবুল কিন্তু রয়েছে। এই ইস্তানবুল আমি বলছি ঠিকই, কিন্তু তখন তার নাম ছিল কি কনস্টান্টিনোপল। তাহলে এই ইস্টার্ন রোমান এম্পায়ারের যে সেগমেন্টটা তার ক্যাপিটাল কি ছিল, কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আরো অনেক দিন কিন্তু তার যে আর কি বলা যেতে পারে তার যে অনেকদিন টিকে ছিল। কিন্তু এই পার্টিকুলার ইস্টার্ন রোমান এম্পায়ারও ফল হবে কিন্তু অনেকদিন পরে। সেটা সেটা কবে? 1453 সিই। তার মানে এই যে টাইম পিরিয়ডের কতটা পরে গিয়ে ইস্টার্ন রোমান এম্পায়ারের ফল হচ্ছে। ঠিক আছে, ফল যখন হচ্ছে তখন এই কনস্টান্টিনোপলের নাম চেঞ্জ হয়ে যাবে ইস্তানবুল। কেন এবার ইস্তানবুল, ইস্তানবুল এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই কনস্টান্টিনোপলের ফলটা কেন হচ্ছে সেটা আমার কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এখান থেকেই অ্যাকচুয়াল যে বলা যেতে পারে যে স্টোরি, সেই স্টোরি কিন্তু অ্যাকচুয়ালি শুরু হবে এখান থেকেই, যে ব্রিটিশরা কেন ইন্ডিয়াতে এসছে তার স্টোরি শুরু হচ্ছে এই পার্টিকুলার ভাবে রোমান এম্পায়ারের যে ইস্টার্ন সেগমেন্ট কনস্টান্টিনোপলের ফলের মধ্যে দিয়ে। কেন ফল হচ্ছে সেটা আমি ম্যাপে বুঝতে হবে, ম্যাপ ছাড়া কিন্তু বোঝা যাবে না। আমি যদি নর্মালি আর কি দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আর কি ঠিক কোথায় গেল, এই যে এইখানটা হচ্ছে ইস্তানবুল। আমি বললাম যে দ্যাট ইজ ব্ল্যাক সি এন্ড দ্যাট ইজ মেডিটেরিয়ান সি। এইখানে জাংশনে রয়েছে ইস্তানবুল, সেই ইস্তানবুল এখানটায় রয়েছে। আর 1453 সি তে ইস্টার্ন রোমান এম্পায়ারের যে ক্যাপিটাল, মানে ইস্টার্ন রোমান এম্পায়ারের ফল হচ্ছে এই ক্যাপিটাল যেটা আর কি কনস্টান্টিনোপল ছিল তার নাম চেঞ্জ হয়ে নাম হচ্ছে কি ইস্তানবুল হচ্ছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এর ফল কেন হচ্ছে, ইস্টার্ন রোমান এম্পায়ারের ফল কেন হচ্ছে? কারণ এই সময় এই পুরো যে আমরা এখন যে মিডল ইস্ট যেটাকে বলি রাইট নাও, যে এখন মিডল ইস্ট,
এই পুরো সেগমেন্টটায় মিডল ইস্ট অ্যান্ড ইস্টার্ন ইউরোপের এই সেগমেন্টে একটা বিশাল এম্পায়ার কিন্তু ফর্ম হয়েছিল এই 1453 তে, যেটাকে আমরা বলি হচ্ছে অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার ইস্টার্ন রোমান এম্পায়ারকে ফল করেই কিন্তু ইমার্জ করেছিল। এই অটোমান এম্পায়ার যখন ইমার্জ করছে তার একটা বিশাল বড় সিগনিফিকেন্স কিন্তু হিস্ট্রিতে রয়েছে। শুধু ও যে আর কি পাওয়ারে আসছে সেটাই কেবলমাত্র রেলিভেন্ট না। কেন রেলিভেন্ট না এটা এবার একটু দেখার চেষ্টা করি, যে অটোমান এম্পায়ার এস্টাবলিশড হওয়া কেন ইম্পর্টেন্ট। এই যে অটোমান এম্পায়ারের কথা আমরা বলছি, এই যে অটোমান এম্পায়ারের কথা আমরা বলছি, এটা স্টার্ট হচ্ছে কবে থেকে? 1453 সিই তে। 1453 সিই তে। কিন্তু বেসিক্যালি এটা কেন ইম্পর্টেন্ট, অটোমান এম্পায়ারের এস্টাবলিশমেন্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যখন রোমান এম্পায়ার যখন আর কি গড়ে উঠেছিল, কবে গড়ে উঠেছিল? আমি ধরলাম ওই জিসাস ক্রাইস্ট যে বার্থ, ওই টাইম পিরিয়ডে রোমান এম্পায়ার এক্সিস্ট করতো, বোথ ওয়েস্টার্ন সেক্টর এন্ড ইস্টার্ন সেক্টর এক্সিস্ট করতো। এই সময় রোমের সাথে, মানে এই পুরো যে ইউরোপের সাথে, এই ইউরোপ রোমান এম্পায়ারের আন্ডারে ছিল, তো এই ইউরোপের সাথে এশিয়া ইন দা সেন্স চায়না, ইন্ডিয়া, এদের মধ্যে ট্রেড হতো। কি ট্রেড হতো? সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট একটা ট্রেড হতো, সেই ট্রেডটা হচ্ছে কি, যে এই ইস্টার্ন মানে এই যে এশিয়া, বা যেটাকে আমরা বলতে পারি যে ওরিয়েন্টাল প্রভিন্স, এই ওরিয়েন্টাল প্রভিন্স থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু পার্টিকুলার জিনিস যেত। সেই জিনিসগুলো কি কি? এক হচ্ছে সিল্ক, এক হচ্ছে কটন, আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মাসালা। সেই মাসালার মধ্যে ভেরি প্রমিনেন্ট হচ্ছে ব্ল্যাক পেপার। কেন ব্ল্যাক পেপার? কেন মাসালার মধ্যে ব্ল্যাক পেপার কেন ইম্পর্টেন্ট ইউরোপের জন্য? আমরা যদি একটু জিওগ্রাফি সম্পর্কে আমাদের যদি বেসিক কিছু মানে ধারণা বা আইডিয়া যদি থাকে, তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো ইউরোপটা ঠিক কোন ল্যাটিটিউডে রয়েছে? 45 to 60 ডিগ্রি ল্যাটিটিউডে রয়েছে, মানে ইন দা সেন্স এটা হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়ন। আর সাবট্রপিক্যাল রিজিয়ন মানে এখানে সানরেজ ডিরেক্টলি কিন্তু এফেক্ট করছে না, সানরেজ কিন্তু ডিরেক্টলি পড়ছে না, কিছুটা ডিভিয়েট হয়ে, কিছুটা অ্যালাইন হয়ে কিন্তু এখানটা পড়ছে, যে কারণে এখানে আমরা বেসিক্যালি ঠান্ডা দেখতে পারবো। যারা ফুটবল দেখে তারা জানে যে ফুটবল খেলাগুলো যখন হয় ইউরোপের মাঠগুলোতে দেখা যায় যে সবাই কিন্তু সারা বছর ধরেই কিন্তু গরম পোশাক কিন্তু পরে রয়েছে। তো শীত এখানে সর্বদা কিন্তু থাকে। এটা ইন্ডিয়া না যে মে মাসে গরমকাল, জানুয়ারি মাসে শীতকাল। হ্যাঁ, কারণ ইন্ডিয়া ট্রপিক্যাল রিজিয়ন, আর এগুলো হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়নের মধ্যে অ্যাকচুয়ালি ইউরোপ রয়েছে। এখানে এত ভয়ঙ্কর ঠান্ডা পড়ে যে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য ব্ল্যাক পেপার একটা বড় রকমের কিন্তু ইম্পর্টেন্ট আর কি ইনগ্রিডিয়েন্ট হিসেবে ওদের কিন্তু কাজ করতো রোমান এম্পায়ারের টাইম পিরিয়ডে ইউরোপে। যে ব্ল্যাক পেপার ইউরোপে তৈরি হতো না, তৈরি হতো কোথায়? ব্ল্যাক পেপার তৈরি হয় হচ্ছে বেসিক্যালি ইস্টার্ন সেগমেন্টে বা ইস্টার্ন ওয়ার্ল্ডের এই বেসিক্যালি কোথায়? ইন্ডিয়াতে, এবং কিছুটা হচ্ছে আমরা বলতে পারি যে সাউথ ইস্ট এশিয়া, এই সেগমেন্টেই ব্ল্যাক পেপার হতো। কারণ ব্ল্যাক পেপার হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার সেটা কিন্তু একটা ট্রপিক্যাল ক্লাইমেটেই কিন্তু সম্ভব। বেসিক্যালি একটা ট্রপিক্যাল ক্লাইমেটেই কিন্তু সম্ভব, যেটা এই সাবট্রপিক্যাল রিজিয়নে কখনোই সম্ভব না। তো ওই কারণে এখানের ব্ল্যাক পেপারের চাহিদা মেটানোর জন্য, ডিমান্ডটা ফুলফিল করবার জন্য তখনের রোমান এম্পায়ার কি করত? এখান থেকে ইম্পোর্ট করত ব্ল্যাক পেপার। প্রচুর পরিমাণে গোল্ড ইন্ডিয়া বা ইস্টার্ন ওয়ার্ল্ডে আসতো, আর তার বিনিময়ে তার বদলে তারা কি নিয়ে যেত? ব্ল্যাক পেপার হোক, কটন হোক, সিল্ক হোক, যেগুলো এখানে পাওয়া যেত না সেগুলো এখানে নিয়ে যেত। আর তাদের রুট কোনটা ছিল? তাদের রুট অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই মেডিটেরিয়ান সি। এই মেডিটেরিয়ান সি থেকে তারা অ্যাকচুয়ালি আসতো, এসে এখানে এটাকে বলে রেড সি। এটা হচ্ছে আরব পেনিনসুলা, আর এটা হচ্ছে রেড সি। এই রেড সিতে আসতো, রেড সিতে এসে এখান থেকে ডাইরেক্ট কিন্তু আরাবিয়ান সিতে কিন্তু ট্রেডাররা যারা ছিল তারা আর কি
ঢুকতো এবং ঢুকে ডাইরেক্ট কিন্তু এখান থেকে ট্রেড করতো, ডাইরেক্ট এখান থেকে তারা কিন্তু ট্রেড করতো। প্লাস আমরা বলতে পারি যে ল্যান্ড রুটের মধ্যে, এটা তো গেল সি রুট, ল্যান্ড রুটের মধ্যে আমরা জানি যে সিল্ক রুটের নাম শুনেছি। এই পুরো যে আমরা বলতে পারি যে এই যে যেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল এশিয়া, এই সেন্ট্রাল এশিয়ার মধ্যে রাশিয়ার কিছু নিচের অংশ রয়েছে, কাজাকিস্তান রয়েছে, কিরগিজস্তান রয়েছে, তাজাকিস্তান রয়েছে, এই সমস্ত জায়গাগুলো আফগানিস্তানের এই সেগমেন্টটা দিয়ে সিল্ক রুটের থ্রু কিন্তু ট্রেড কিন্তু ইউরোপিয়ান ওয়ার্ল্ডের সাথে এই এশিয়ান ওয়ার্ল্ডের কিন্তু হতো। কিন্তু 1453 তে যখন রোমান এম্পায়ারের জায়গায় যখন কিনা আর কি অটোমান এম্পায়ার, যেটা একটা মুসলিম এম্পায়ার ছিল, সেই মুসলিম এম্পায়ার যখন অটোমান এম্পায়ার যখন এস্টাবলিশড হচ্ছে, সে কিন্তু পুরো এই যে সেগমেন্টটা, এই পুরো সেগমেন্টটা ইস্টার্ন ইউরোপ প্লাস হচ্ছে এখনের প্রেজেন্টে যেটাকে আমরা বেসিক্যালি কিছুটা সেন্ট্রাল এশিয়ার পোর্শন প্লাস হচ্ছে যেটাকে আমরা বলি মিডল ইস্ট, এই সেগমেন্টে কিন্তু তারা ক্যাপচার করে বসেছিল। তারা যেহেতু এখানটা ক্যাপচার করে বসছে, সেই কারণে ইউরোপিয়ান ওয়ার্ল্ডের যারা ট্রেডার তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু ইন্ডিয়ার সাথে ট্রেড করতে, ইন্ডিয়া বা এই মানে বেসিক্যালি এশিয়ার সাথে তারা কিন্তু ডাইরেক্ট ট্রেড করতে পারছে না, ডাইরেক্ট ট্রেড করতে পারছে না। তাহলে কিরকম ভাবে ট্রেড করছে তারা? ধরা যাক আমি জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি যে রোমান এম্পায়ারের টাইম পিরিয়ডে, আমি শর্টে লিখছি যে রোমান এম্পায়ার, এই রোমান এম্পায়ারের টাইম পিরিয়ডে ট্রেডাররা কিভাবে ট্রেড করছে, ইউরোপিয়ান ট্রেডাররা তখন দেখা গেল যে কোনো একটা প্রোডাক্ট হাইপোথেটিক্যালি আমি ধরে নিই যে 10 টাকায় কিন্তু কিনছে, 10 টাকায় কিনছে এবং ইউরোপের মার্কেটে যখন সেটা যাচ্ছে সেটায় তারা প্রফিট রেখে সেটা হয়তো 12 টাকায় বিক্রি করছে। যদিও কারেন্সি তখন কিন্তু এখনের মতো রুপিয়া কিন্তু ছিল না, জাস্ট হাইপোথেটিক্যাল আমি সিচুয়েশন ধরছি। কিন্তু যখনই অটোমান এম্পায়ার অ্যাজ এ মিডিয়েটর হিসেবে চলে এলো, অটোমান এম্পায়ার যখন এইখানে রোড প্লাস সি রুটটাকে যখন ব্লক করলো আফটার 1453, তখন দেখা যাচ্ছে যে এই রোমান ট্রেডাররা যখন আসছে, রোমান ট্রেডাররা যখন আর কি ওই রুটে আসছে, তখন তারা কিন্তু ডাইরেক্ট ট্রেড ইস্টার্ন মানে বেসিক্যালি এশিয়ার যে আর কি সেগমেন্টটা বা ইন্ডিয়ার সাথে তারা কিন্তু ডাইরেক্ট ট্রেড কিন্তু করতে পারছে না। হ্যাঁ, তাদের মিডিয়েটর হিসেবে কে রয়েছে? অটোমান এম্পায়ার রয়েছে। তো যে জিনিসটা, যে প্রোডাক্টটা এতদিন 10 টাকায় আর কি ইউরোপে পৌঁছাচ্ছিল, সেই প্রোডাক্টটাই এখন যেহেতু এরা মিডিয়েট করছে, তারা আর কি এখানে একটা ট্যাক্স বা নিজেদের একটা প্রফিট রেখে অটোমানরা হয়তো এটার দাম করলো 12 এবং 12 টাকায় কাকে বিক্রি করছে? এই ইউরোপিয়ান ট্রেডারদের বিক্রি করছে, তো ইউরোপিয়ান ট্রেডাররা যখন আর কি নিজেদের প্রফিট রেখে সেটা হয়তো 15 টাকায় বিক্রি করছে। আগে যে প্রোডাক্টটা 12 টাকায় বিক্রি হচ্ছিল সেই প্রোডাক্টটার দাম ইনক্রিজ হয়ে 3 টাকা ইনক্রিজ হয়ে দেখা যাচ্ছে যে মানে 3 টাকা ইনক্রিজ হয়ে যেটা 12 টাকা ছিল সেটা ইনক্রিজ হয়ে 15 টাকা দাঁড়াচ্ছে। এই 3 টাকায় ইনক্রিজ যেহেতু হচ্ছে, তাতে লস কাদের হচ্ছে? মানে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, পুরো ইউরোপের কিন্তু সেটা একটা ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, কারণ জিনিসের দাম কিন্তু বাড়ছে। আমি এখানে 12 আর 15 ধরেছি, মানে এমন না যে জিনিসগুলো সস্তা ছিল। তো এই কারণে এটা একটা বিগেস্ট প্রবলেম। তার মানে কি ডাইরেক্ট যে ট্রেড হচ্ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে ইস্টার্ন ওয়ার্ল্ডের, সেটা কিন্তু ব্লক হয়ে গেল অটোমান এম্পায়ারের ইমার্জ করার জন্য, ব্লক হয়ে গেল বা কস্টলি হয়ে গেল। এই কারণে বেসিক্যালি ইউরোপের কিছু অল্টারনেট রুট দরকার ছিল, যাতে তারা এই অটোমান এম্পায়ারের যে সেগমেন্টটাকে কাউন্টার করে ইন্ডিয়া বা ইস্টার্ন এশিয়া মানে এশিয়ার যে সেগমেন্টে যাতে তারা পৌঁছাতে পারে। এটা কাদের দরকার ছিল? ইউরোপের দরকার ছিল। এর জন্য আমরা দেখতে পারবো যে এই 1453 যে টাইম পিরিয়ডটা আমি বারবার বলছি, এই যে 1453 এর যে টাইম পিরিয়ডটা, এই 1453 এর এই টাইম পিরিয়ডের পর থেকে ইউরোপে নাভাল এক্সপেডিশন শুরু হবে। নাভাল এক্সপেডিশন কেন? নাভাল এক্সপেডিশন হচ্ছে একটা অল্টারনেট রুট বের করবার জন্য, যেটা কিনা অটোমান এম্পায়ারের মধ্যে দিয়ে যাবে না, কিন্তু অন্য দিক দিয়ে গিয়ে যাতে এশিয়াতে বা ইন্ডিয়াতে যাতে পৌঁছানো যায়।
এখানে কি শুরু হবে? নাভাল এক্সপেডিশন বা এক্সপ্লোর বলে দিই বা এক্সপিডিশন বলে দিই। নাভাল এক্সপেডিশন, যে নাভাল এক্সপেডিশনে দেখা যাবে যে সেই সময় ইউরোপে দুটো পাওয়ার আর কি সব থেকে বেশি শক্তিশালী ছিল। একটা হচ্ছে পর্তুগাল, ওয়ান ইজ পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, আর আরেকটা হচ্ছে তার যে আর কি একেবারে নাইবার স্টেট স্পেন। হ্যাঁ, যে যার আর কি ক্লাব আমরা দেখি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা এই জাতীয় যে ক্লাবগুলো আছে সেগুলো স্পেনেরই আর কি ক্লাব। আর পাশে হচ্ছে পর্তুগাল। এই দুটো স্টেট হচ্ছে সব থেকে বেশি তখন আর কি পাওয়ারফুল ছিল এই টাইম পিরিয়ডে। তখনও কিন্তু ইংল্যান্ড বা যাকে আমরা বলি হচ্ছে ফ্রান্স, হ্যাঁ, তারা কিন্তু তখনও অত শক্তিশালী হয়নি। ঠিক আছে, তো বেসিক্যালি এই নাভাল এক্সপিডিশনে যারা মেন রোল প্লে করবে, এক হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে স্পেন মেন রোল প্লে করবে। তো এই পর্তুগাল আর স্পেন, ঠিক এর লোকেশনটা দেখি যে পর্তুগাল আর স্পেন ঠিক কোন জায়গাটায়। এই পর্তুগাল, এটা হচ্ছে পর্তুগাল যার ক্যাপিটাল হচ্ছে লিসবন, আর এই জায়গাটা হচ্ছে স্পেন যার ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ। এরা নিজেদের মধ্যে একটা ট্রিটি সাইন করবে, যে ট্রিটিতে দেখা যাবে তারা বলবে কি যে আটলান্টিক যে ওশান, এই যে আটলান্টিক ওশান, সেই আটলান্টিক ওশানের ওয়েস্টার্ন সেগমেন্টে কে যাবে? আটলান্টিক ওশানের যে ওয়েস্টার্ন সেগমেন্টে যাবে হচ্ছে ওয়েস্টে, এটা হচ্ছে ওয়েস্টের দিকে যাবে হচ্ছে ঠিক হয় যে স্পেন যাবে। আর ইস্টার্ন সেগমেন্টে আটলান্টিকের ইস্টে এক্সপিডিশনে বেরোবে, হ্যাঁ, কারা যাবে? তারা হচ্ছে পর্তুগিজরা যাবে, পর্তুগাল যাবে। পয়েন্ট টু বি নোটেড হেয়ার, যখন এই নাভাল এক্সপিডিশন শুরু হচ্ছে ইউরোপের, তখনও কিন্তু এই যে পার্টিকুলার যেটাকে আমরা দেখছি, এই যে পার্টিকুলার যে সেগমেন্টটা নর্দার্ন আমেরিকা আর সাউথার্ন আমেরিকা, তখনও কিন্তু ডিসকভার হয়নি। এটা তখন, এটাকে আমরা বলি হচ্ছে নিউ ওয়ার্ল্ড বলি, আর এটাকে আমরা বলি ওল্ড ওয়ার্ল্ড। ওই কারণে এটা পরে, এই যে নাভাল এক্সপিডিশন যে শুরু হবে এর পরে এটা ডিসকভার হবে। বেসিক ধারণাটা কি ছিল? বেসিক ধারণাটা এরকম ছিল যে, এরকম একটা ধারণা ছিল যে পৃথিবী তো গোল, তার মানে আটলান্টিক থেকে যদি আমরা চলা শুরু করি, এদিকে চলা শুরু করি, তাহলে আমরা হয়তো ঘুরে ইন্ডিয়াতে হয়তো পৌঁছাতে পারবো। কিন্তু তখনের মূর্খরা বা তখনের মানুষ আর কি জানতো না যে বেসিক্যালি এখানে একটা বিশাল দুটো বড় বড় আর কি কন্টিনেন্ট কিন্তু এক্সিস্ট করছে। যেটা ডিসকভার কে করবে, এখানে আমরা দেখতে পারবো যে যে একজন স্পেনীয় যার নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, যে কিনা আমেরিকা ডিসকভার করবে, সবাই জানে। আর ওই কারণে দেখবে যে স্প্যানিশ ছিল হচ্ছে বেসিক্যালি আর কি ক্রিস্টোফার কলম্বাস। আর আরেকজন যে কিনা পর্তুগালের একজন ব্যক্তি, যে কিনা ইস্টার্ন সেগমেন্টে তার আর কি এক্সপিডিশন চালাবে, আর পুরো আফ্রিকাকে এইভাবে কভার করে এখানে রয়েছে কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপকে ক্রস করে একজন ব্যক্তি ইন্ডিয়াতে পৌঁছাবে। সে আর কেউ না, সে হচ্ছে ভাস্কো দা গামা যখনই আর কি ইন্ডিয়াতে এন্ট্রি নিয়ে নিচ্ছে, তার মানে পর্তুগাল যাকে আমরা বলি, সেই পর্তুগাল কিন্তু ইউরোপিয়ানরা, সেই ইউরোপিয়ানদের প্রথম যে আর কি বলা যেতে পারে যে প্রথম যে আর কি পাওয়ার, সেই পর্তুগিজরা কিন্তু ইন্ডিয়াতে প্রথম পৌঁছাচ্ছে, অল্টারনেট সি রুটে কিন্তু পৌঁছাচ্ছে। এইখান দিয়ে তারা আসতে পারবে না, এইখানটা অটোমানদের জন্য ব্লক। এইখান থেকে তারা কিন্তু ইন্ডিয়াতে পৌঁছাচ্ছে। কোথায় আসছে? এখন যেটাকে আমরা বলি কেরালার যে কোজিকোড, সেই কোজিকোডে, তখন বলা হতো কালিকাট, এরকম কিছু বলা হতো। যাই হোক, তো ভাস্কো দা গামা অ্যাকচুয়ালি আসছে কবে? যদি দেখা যায় যে ভাস্কো দা গামা আসছে হচ্ছে 1498 সিই। 1498 সিই। অটোমান এম্পায়ার এস্টাবলিশ হচ্ছে 1453, তারপরে নাভাল এক্সপিডিশন শুরু হচ্ছে 1498 সিই তে। ভাস্কো দা গামা ইন্ডিয়া, এইটাকে যদি আমি ইন্ডিয়া বলি, সেই ইন্ডিয়ার একেবারে কালিকট বা কোজিকোড, এই কোজিকোডে এসে কিন্তু পৌঁছাচ্ছে। তার মানে পর্তুগিজরা এন্ট্রি মারছে কোথায়? পর্তুগিজ কোম্পানি বা পর্তুগিজ যে পাওয়ার, তারা এন্ট্রি মারছে হচ্ছে ইন্ডিয়াতে। এবার যখন একটা রুট যখন আর কি ডিসকভার হয়ে গেল,
একটা রুট যখন আফ্রিকা, এটাকে যদি আমি নর্মালি আফ্রিকা ভেবে নিই, হ্যাঁ, এটাকে নর্মালি যদি আমি আফ্রিকা ভেবে নিই, তাহলে একটা অল্টারনেট রুট আমরা পেয়ে গেলাম। এই রুটেই অন্যান্য যে ইউরোপিয়ান পাওয়ার গুলো এবার ধীরে ধীরে কিন্তু কোথায়, ইন্ডিয়াতে আসা শুরু করবে। কেন আসবে? মেইনলি পারপাস অফ দ্য ট্রেড। তাদের মেন পারপাস কি ছিল? ট্রেড। কেন ট্রেড? ওই যে ব্ল্যাক পেপার চাই, কটন চাই, সিল্ক চাই, সুগার চাই, যে সুগারও তোমার পার্টিকুলার ভাবে ইউরোপে পাওয়া যেত না, বা ইউরোপে সেইভাবে যেহেতু সুগার কি থেকে হয়, সুগার কেন থেকে হয়। সুগার কেন ওই সাবট্রপিক্যাল ঠান্ডা ক্লাইমেটে কিন্তু কখনোই সম্ভব না হওয়া, তার জন্য ট্রপিক্যাল ক্লাইমেট লাগবে, জল বেশি লাগবে। তোমরা যদি নর্মালি জিওগ্রাফির বেসিক জিওগ্রাফির এগ্রিকালচার পড়ো তাহলে বুঝতে পারবে। তো ওই কারণে চিনিরও দরকার ছিল, সুগারেরও তাদের দরকার ছিল। তো এই সমস্ত ট্রেড করবার জন্য বেসিক্যালি পর্তুগিজরা ফার্স্ট এন্ট্রি নিচ্ছে 1498-এ। নেক্সট পর্তুগিজরা তো চলে এলো, এবার এদের দেখা দেখি এদের ভাইরাও আসবে। ভাইরা মানে হচ্ছে বেসিক্যালি এদের যারা নাইবারিং স্টেট যারা আর কি রয়েছে, নেইবারিং স্টেট যারা রয়েছে। তো প্রথমে পর্তুগিজরা 1498-এ এলো। পর্তুগিজরা হচ্ছে 1498-এ এলো। পর্তুগিজদের পরে যারা আসবে তারা হচ্ছে, তাদের নাম হচ্ছে ডাচ। যে ডাচ, ডাচ হচ্ছে এখন নেদারল্যান্ড, যদিও নেদারল্যান্ড একটা বড় জায়গা, হ্যাঁ, নেদারল্যান্ড আর ডাচের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু বেসিক্যালি মোটামোটা ধরে নেওয়া যেতে পারে যে ডাচ হচ্ছে পর্তুগিজদের পরে এসেছিল। পর্তুগিজরা প্রথম এলো কবে? 1498 সিতে। ক্রোনোলজি খুব ইম্পর্টেন্ট। 1498 সিতে, এখানে কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট নর্মাল আর কি স্টোরি টেলিং আমি মানে স্টোরি বলার মতন করে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে ডাচ। ডাচরা ওই আসছে 1590 সি, প্রায় এদের আসার প্রায় 90 বছর 100 বছরের পরে আর কি ডাচরা আসছে। ডাচদের পরে যারা আর কি আসবে সে হচ্ছে যারা আমাদেরকে কি করেছিল, যারা আমাদেরকে পরাধীন করে রেখেছিল, যাদের আমরা আন্ডারে ছিলাম পুরো 200 ইয়ার্স, যাদের এগেনস্টে আমরা ইন্ডিপেন্ডেন্স নিই, সে আর কেউ না, সে হচ্ছে ব্রিটিশ। সে ব্রিটিশরা অ্যাকচুয়ালি আসছে 1613-এ, মানে বেসিক্যালি আসছে 1610 এই টাইম পিরিয়ডে, কিন্তু তারা যে ফার্স্ট তাদের আর কি সেটেলমেন্ট তৈরি করছে কোথায়? 1613 সিইতে। ব্রিটিশরা আসবে, ডাচরা আসছে, ডাচদের পরে আসবে, ব্রিটিশদের পরে আসবে ডেনমার্ক, যার রাজধানী হচ্ছে কোপেনহেগেন, যার ক্যাপিটাল কি, যার ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন। ওই প্লেয়ারটার নাম ভুলে যাচ্ছি যে কিনা এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে, সে ডেনমার্কেরই অ্যাকচুয়ালি, যাই হোক। আর নেক্সট হচ্ছে ডেনমার্কের পরে লাস্টে যে আসবে, যে পাওয়ারটা আর কি লাস্টে আসবে, সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স ওই অ্যারাউন্ড আমি বলতে পারি যে 1650s ওই টাইম পিরিয়ডের পরে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপ্রক্সিমেট 1650 সির পরে কিন্তু এরা আসছে, আর এরা আসছে ওই 1620 সি এই টাইম পিরিয়ড নাগাদ আসছে। তো পর্তুগিজ আসছে, ডাচরা আসছে, ব্রিটিশ আসছে, ডেন আসছে, আর হচ্ছে কারা আসছে? ফ্রেঞ্চ আসছে। যার মধ্যে আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট কে? সব থেকে বড় ইম্পর্টেন্ট একে, কারণ এ আমার দেশকে ক্যাপচার করে রেখেছিল। তো আর আমার যে সিলেবাস সেটা কিন্তু একে নিয়ে সিলেবাস। এই যে যত রেভল্ট অফ 1857 বা ইন্ডিয়ার যে ইন্ডিপেন্ডেন্স কার এগেনস্টে হয়েছে? ব্রিটিশদের এগেনস্টে হয়েছে, তো আমার ব্রিটিশই দরকার। বাকিদের আমার এখন সিলেবাস অনুযায়ী আমি এলিমিনেট করে দিই, আমার কোনো দরকার নেই এদেরকে জানার এখন। নর্মালি যদি দেখার চেষ্টা করি, ব্রিটিশদের যদি আমরা নর্মালি আর কি দেখার চেষ্টা করি, এবার দেখো আমি নর্মালি কি বললাম, আমি নর্মালি বললাম হচ্ছে যে এই যে পর্তুগিজরা আসছে, ডাচরা আসছে, ব্রিটিশরা আসছে, এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, যারা ট্রেডে পার্টিসিপেট করে নিজেদের প্রফিট কামাচ্ছে। প্রফিট কিভাবে কামাচ্ছে? এশিয়া বা ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট নিচ্ছে, নিয়ে ইউরোপে এক্সপোর্ট করছে, কারণ ইউরোপের মার্কেটে তার একটা বড় রকমের ডিমান্ড আছে এবং সেইভাবে তারা প্রফিট আর্ন করছে। তার মানে কি, যে এই যে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ডেন, ফ্রান্স, এরা কারা? এরা হচ্ছে বেসিক্যালি এক একটা প্রাইভেট কোম্পানি। ভালোভাবে মাথায় করো যে এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। আমরা বারবার একটা নাম আমরা শুনি ব্রিটিশদের মধ্যে, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছুই না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। যেমন আমি যদি আজকে বলি যে, নর্মালি আমি যদি আজকে বলি যে টেসলা একটা কোম্পানি, কোথাকার কোম্পানি? ইউএস এর কোম্পানি। এবার ইউএসএ যদি আজকে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে যদি টেসলা আসে আমি যদি বলি, তাহলে আমরা কি বলবো যে ইউএসএ ইন্ডিয়াতে এসে ব্যবসা করছে? কখনো বলবো না, টেসলা এসে ব্যবসা করছে। তেমনি এই যে 1613-এ ব্রিটিশরা এসে ইন্ডিয়াতে বিজনেস করছে, নাকি পার্টিকুলারলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বিজনেস করছে? সবাই জানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কিন্তু বিজনেস করছে। কারণ আর সব থেকে বড় একটা মানে আমি রুল এখানে প্রোভাইড করি, এই যে প্রাইভেট কোম্পানি যেটাকে আমি বলছি, নর্মালি যেটাকে আমি প্রাইভেট কোম্পানি বলছি, সেই প্রাইভেট কোম্পানির একটা বেসিক রুল আছে, যেটাকে আমরা রুল হচ্ছে কি পি ইকুয়াল টু পি। সবাই এই জায়গাটা মাথায় রাখো যে পি ইকুয়াল টু পি সারা জীবন কাজে আসবে। পি ইকুয়াল টু মানে কি? প্রাইভেট ইকুয়াল টু প্রফিট। তুমি আজকে বাইরে কাজ করতে গেলেও দেখা যাবে যে একটা প্রাইভেট কোম্পানিতে তুমি কাজ করতে গেলে সে কিন্তু নিজের প্রফিটের কথা চিন্তা করবে, তার জন্য তোমাকে বেশি করে খাটাবে, তোমাকে অল্প মাইনে দেবে, অর্থাৎ সে কিন্তু সর্বদা প্রফিটের দিকে চিন্তা করবে। তেমনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন যে আর কি 1613-এ যে ইন্ডিয়াতে এসেছিল, তারও আর কি মেন মোটিভ কি ছিল? যে প্রফিট জেনারেট করা। এই যে ট্রেড, এই যে একটা মানে লুক্রেটিভ ট্রেড, এই লুক্রেটিভ ট্রেডে আর কি পার্টিসিপেট করে সে প্রফিট আর্ন করতে কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসেছিল। ব্রিটিশরা আসেনি, ব্রিটিশ একটা কোম্পানি এসেছিল। ক্লিয়ার হয়েছে এতটা? এরপরে আমরা নর্মালি তার মানে আমরা দেখলাম যে ব্রিটিশ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এন্টার করে গেছে। হিস্ট্রি এখান থেকে পার্টিকুলার ভাবে কিন্তু শুরু হচ্ছে। জাস্ট এ মিনিট। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এই সময় কি হচ্ছে? তাহলে আমরা কি বললাম যে 1613 এই টাইম পিরিয়ডে সিইটা বারবার জুড়তে হবে যে কোনো পরীক্ষার অ্যান্সার রাইটিং করতে গেলেও। খ্রিস্টিয়ানেরা এই পার্টিকুলার ইউনিটটা যেন থাকে, নয়তো 1613 শুধু লিখলে নম্বর কাটা যেতে পারে। 1613 আমরা কি দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইআইসি বলে আমি চিহ্নিত করছি যে ইআইসি কিন্তু আসছে। এই ইআইসি যখন আসছে, তাদের রোলটা কেমন হচ্ছে আমরা জানি। যদি আমি ইন্ডিয়ান হিস্ট্রি যদি দেখার চেষ্টা করি, এই 1613 এই যে টাইম পিরিয়ডটায় একটা বিশাল বড় এম্পায়ার কিন্তু ইন্ডিয়াতে রুল করছিল। এই ইন্ডিয়া তখন পাকিস্তানও ক্রিয়েট হয়নি, তো আমি পুরো এটাকেই ইন্ডিয়া বলতে পারি। একটা বড় এম্পায়ার কিন্তু ইন্ডিয়াতে কি করছিল? রুল করছিল। সেই এম্পায়ারটার নাম হচ্ছে কি? মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ার এতটাই আর কি তখন পাওয়ারফুল ছিল। এইটা ঠিক এই টাইম পিরিয়ডটা ঠিক জাহাঙ্গীরের টাইম পিরিয়ড। জাহাঙ্গীরকে আকবরের ছেলে জাহাঙ্গীর। তো বেসিক্যালি জাহাঙ্গীরের এই টাইম পিরিয়ডে মুঘল এম্পায়ার অনেক বড় ছিল এবং পার্টিকুলার ভাবে মুঘল এম্পায়ার অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কারণে 1613-এ যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, সে কিন্তু নর্মাল বিজনেস ছাড়া আর কিছুই করতে পারছে না। তখন ক্যাপচার করা, আমাদের এই পুরো ল্যান্ডকে ক্যাপচার করা, এই সমস্ত তাদের মোটিভই নেই। তাদের মেন মোটিভ কি? যে আমরা ট্রেড করব, ট্রেড করে বাড়ি যাব, পরিষ্কার কথা। ঠিক আছে? তার মানে কি, এই মাইটি মুঘল এম্পায়ার যখন ছিল, আর আরেকটা জিনিস, 1613-এ যখন আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, সে প্রথম আসছে হচ্ছে গুজরাট। সেই গুজরাটের সুরাট পোর্টে, সুরাটে তারা তাদের প্রথম সেটেলমেন্ট তৈরি করেছিল, সুরাটে। এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি যে জিনিসটা অ্যাড করার চেষ্টা করছি, এই মুঘল এম্পায়ারের যে মাইটিনেস, বা মুঘল এম্পায়ার পাওয়ারফুল যে মুঘল এম্পায়ার, এটা ছিল হচ্ছে কার টাইম পিরিয়ড অবধি ছিল? যে 1707-এ
ডেথ হয়। এই অরঙ্গজেবের যখন ডেথ হচ্ছে এরপর থেকে মুঘল এম্পায়ার কিন্তু এক্সিস্ট করলেও তার যে পাওয়ারফুল বা তার যে আর কি পাওয়ারটা, এক্সেসিভ পাওয়ারটা, সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হতে থাকে। মুঘল এম্পায়ার যখন ধীরে ধীরে রিডিউস হচ্ছে বা তার যখন মানে সে যখন ফল করার মুখে, ফল তখনও করেনি, ফল সে তখনও করেনি 1707-এ, জাস্ট 1707-এর পর থেকে সে ফল হওয়া শুরু হবে, কিন্তু ফলটা হবে 1857-এর এই যে রেভল্ট অফ 1857, তারপরে তারপরে এই যে পার্টিকুলার যে আর কি ডাইনাস্টিটা, এই ডাইনাস্টির একজন শেষ যে আর কি শাসক থাকবে, শেষ যে আর কি রুলার থাকবে, যার নাম হচ্ছে বাহাদুর শাহ, যাকে বাহাদুর শাহ জাফর বলা হয়। সেই বাহাদুর শাহকে, জাফরকে যখন ব্রিটিশরা রেঙ্গুন মানে বর্তমানের যে মায়ানমার, সেই মায়ানমারে যখন ট্রান্সফার করবে, তখন কিন্তু মুঘল এম্পায়ার অ্যাকচুয়ালি শেষ হবে। মানে এক্সিস্ট আরো 100 ইয়ার্স করবে, আরো 100 ইয়ার্স বা 150 ইয়ার্স করবে, কিন্তু তার ফলটা শুরু হয়ে যাবে 1707-এর পর থেকে। যে কারণে এই পুরো মুঘল এম্পায়ার যে ফল করছে, সেখানে ধীরে ধীরে কিন্তু কি হবে, অনেকগুলো ছোট 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 ইন্ডিপেন্ডেন্ট স্টেট তৈরি হবে। যেমন এখানে যেটাকে আমরা বলি আওয়াধ, আওয়াধকে আওয়াধকে মানে আওয়াধে একটা ইয়ে তৈরি হবে, পাওয়ার তৈরি হবে। এখানে ইন্ডিয়াতে একটা পাওয়ার ব্লক তৈরি হবে, এখানে হায়দ্রাবাদে একটা পাওয়ার ব্লক তৈরি হবে, হায়দ্রাবাদের নবাব। এই যে পার্টিকুলার ভাবে পাওয়ারফুল একটা এম্পায়ার ভেঙে যে ছোট ছোট স্টেট তৈরি হলো, এদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ কিন্তু সর্বদা চলবে। এই পাওয়ার ক্ল্যাশ বা পাওয়ার স্ট্রাগলটার ফায়দা কারা নেবে? ব্রিটিশরা নেবে। ব্রিটিশ মানে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে, কিসের জন্য? তাদের বিজনেসের, কারণ তারা বিজনেস করতে এসছে, তারা এখন কিন্তু দখল করতে আসেনি। দখল কখন করবে সব বলবো। তাহলে কি দেখলাম যে 1707-এ তো মরে গেল ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের ডেথ হয়ে গেল। এরপর থেকে মুঘল এম্পায়ার কিন্তু ধীরে ধীরে মানে তার যে মাইটিনেস, তার যে আর কি পাওয়ারফুল যে ব্যাপারটা, সেটা ধীরে ধীরে কমছে কমছে। এর সুযোগ নেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে ট্রেডটাকে ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করবার জন্য সে 1717, পয়েন্ট টু বি নোটেড, 1717-এ একজন মুঘল এম্পায়ার ছিল যার নাম হচ্ছে ফারুক শিয়ার, যার নাম হচ্ছে ফারুক শিয়ার। তার কাছ থেকে একটা ফরমান নেবে, তার কাছ থেকে একটা ফরমান নেবে। কারা নেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে। ফরমান নিয়ে কি করছে? কেন ফরমান নিচ্ছে? এই ফরমান নেওয়ার একটাই কারণ, যে আমরা নর্মালি যদি আজকে দেখার চেষ্টা করি, জাস্ট এখানটা নর্মাল একটা লজিক আছে যে এতদিন মানে বেসিক্যালি ব্রিটিশরা এসেছিল ইন্ডিয়াতে কেন? ট্রেড করবার জন্য, ট্রেড করবার জন্য। এসছিল ট্রেড করবার জন্য। আমি ধরলাম যে সুরাটে তারা এসছে, সুরাটে আমি যদি ধরি যে সুরাটে তখন অ্যাকচুয়ালি কোনো একটা লোকাল ডাইনাস্টি রুল করছে। এরা এই লোকাল ডাইনাস্টিটা ব্রিটিশরা, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এসছে, হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এখানে ট্রেড করছে, তার জন্য একটা সার্ভিস চার্জ নেবে। কারণ তার ল্যান্ডে আমরা ট্রেডটা করছিল ব্রিটিশরা, তাদের ল্যান্ডে একটা সার্ভিস চার্জ নেবে, কারণ তাদের ল্যান্ডে ব্রিটিশরা ট্রেডটা করছে, একটা সার্ভিস চার্জ নেবে। এই সার্ভিস চার্জটা কিন্তু 1717 মানে ব্রিটিশরা এসেছিল আমরা বললাম 1613 থেকে 1717 পর্যন্ত এই সার্ভিস চার্জটা কিন্তু ব্রিটিশদের দিতে হচ্ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হচ্ছিল। বিজনেসে যে টাকাটা ইনভেস্ট করছে তারা, এই যে ট্রেডটা যে করছে, এখান থেকে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো কেনার জন্য যে টাকাটা তারা ইনভেস্ট করছে, সেই টাকাটা তারা নিজেদের টাকাই দিচ্ছে, নিজেদের পকেট থেকে দিচ্ছে। কিন্তু উপরন্তু এই জায়গাটাকে ইউটিলাইজ করছে বলে, সার্ভিসটাকে ইউটিলাইজ করছে বলে, সুরাট বলো বা পার্টিকুলার ভাবে দেখা যাবে যে এখানে মুসালিপত্তনম আছে, বা আরো যে সমস্ত পরে বোম্বে দেখা যাবে, এই সমস্ত জায়গাগুলোকে
বা চেন্নাই দেখা যাবে, এই সমস্ত জায়গাগুলোকে ইউজ করবার জন্য তাকে একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছিল। যেই সার্ভিস চার্জটা দিতে গিয়ে এরা কিন্তু যতটা প্রফিট কামানো দরকার ততটা প্রফিট কামাতে পারছিল না। আর আমি বারবার একটা থিওরি দিচ্ছি যে পি ইকুয়াল টু পি, মানে প্রাইভেট ইকুয়াল টু প্রফিট। একটা প্রাইভেট কোম্পানি বারবার চাইবে যতটা সম্ভব তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করা যায়। এই ম্যাক্সিমাইজ করবার জন্য 1717 মুঘল এম্পায়ার ফারুক শিয়ারের কাছ থেকে একটা ফরমান ইস্যু করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ফরমানে বলা থাকবে যে বছরে মাত্র 3000 টাকা, 3000, দেখো, বছরে মাত্র 3000 টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকা দেবে, এবং 3000 টাকা দিয়ে বাংলা, এই হচ্ছে আমাদের বেঙ্গল, এই বেঙ্গল রিজিয়ন, এটা বিহার রিজিয়ন, আর এটা হচ্ছে উড়িষ্যা রিজিয়ন। এই বাংলা, বিহার আর ওড়িশায় যত ইচ্ছা ট্রেড করতে পারবে, যত ইচ্ছা কিন্তু ট্রেড করতে পারবে। বছরে কেবল এই সার্ভিস চার্জটা হবে 3000 টাকায়। এখন যত ইচ্ছা ট্রেড করতে পারবে মানে কি, নিজের পয়সা দিয়ে ট্রেড করবে, কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে যে ইউটিলাইজ করবার জন্য ওখানকার যে লোকাল যারা নবাব ছিল তাদেরকে কিন্তু কোনো পয়সা দিতে হচ্ছিল। যেমন বেঙ্গলের নবাব কে ছিল এই সময়? এই সময় আমরা জানি মুর্শিদ কুলি খাঁটা, এরা বেসিক্যালি আর কি নবাব ছিল। তাদেরকে কিন্তু কোনো টাকা কিন্তু দিতে হচ্ছে, মানে তাদেরকে কোনো টাকা প্রোভাইড করা হচ্ছিল না, কারণ মুঘল এম্পায়ারের কাছ থেকে এরা কিন্তু কি ইস্যু করেছে? ফরমান ইস্যু করেছে। পয়েন্ট টু বি নোটেড হেয়ার, যে মুঘল এম্পায়ার ভেঙে যদিও এই সমস্ত ছোট ছোট আর কি ডাইনাস্টি গুলো ইমার্জ করেছে, কিন্তু মুঘল এম্পায়ারের কিন্তু একটা বলা যেতে পারে যে একটা কিন্তু ফিলোসফিক্যাল মানে একটা মানে অথেন্টিসিটি ছিল, যে কারণে বেঙ্গল মানে মুঘল ডাইনাস্টি থেকে আলাদা হলেও এই ফরমান এখানেও কিন্তু লাগু হবে। ক্লিয়ার হয়েছে? এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে আমরা চলে এলাম 1717 আচ্ছা, এলাম কোথায়? 1717 তাহলে ফারুক শিয়ারের কাছ থেকে ফরমান নিল, যেখানে সার্ভিস চার্জ এখন খুবই নমিনাল দিতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই পার্টিকুলার ইন্ডিয়ার ট্রেড সেন্টার গুলোকে ইউজ করবার জন্য। কাকে? লোকাল যে আর কি রুলার রয়েছে তাদেরকে। এতটুকু জায়গা কোনো কোনো ডাউট নেই। এবার কি হচ্ছে? এবার দেখা যাচ্ছে কি, বেসিক্যালি এই হচ্ছে ইন্ডিয়া, এখনের প্রেজেন্ট ইন্ডিয়া, কিন্তু তখন আমরা জানি যে পাকিস্তান ক্রিয়েট হয়নি, পাকিস্তান তখন আমাদেরই ছিল। ঠিক আছে, এবার এই ইন্ডিয়াকে যদি আমি তখন মোটামুটি আর কি ধরে নিই যে এই ইন্ডিয়া তখনের আর কি, এই 1717 ইন্ডিয়া, এই টাইম পিরিয়ডে, এই পার্টিকুলার টাইম পিরিয়ডে কি হচ্ছে? এই পার্টিকুলার টাইম পিরিয়ডে দেখা যাবে যে বেঙ্গল, যে আমি বলছি না যে বেঙ্গল প্রভিন্সটা তখন তিনটে জিনিস নিয়ে ছিল। এখনের ওয়েস্ট বেঙ্গল, এখনের বিহার, আর এখনের ওড়িশা। এই পুরোটা নিয়ে কিন্তু কি ছিল? তখনের বেঙ্গল ছিল। আর এই পার্টিকুলার বেঙ্গলের একজন নবাব ছিল, যাকে আমরা বলি হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজ কোন টাইম পিরিয়ডে? সিরাজের টাইম পিরিয়ডটা দেখো, 1717 আমরা পেরিয়ে যাচ্ছি, দিয়ে আরেকটু এগিয়ে গেলে দেখা যাবে যে 46, 47, ভুল বললাম, 1756 থেকে 57, এই টাইম পিরিয়ডে
এই টাইম পিরিয়ডে তোমার বেসিক্যালি সিরাজ নবাব ছিল কোথাকার, এই পার্টিকুলার বেঙ্গলের। এই সময় ব্রিটিশরা যে এই যে বেঙ্গলে যে ট্রেড করতো না, এই ফারুকশিয়ারের ফরমান দেখিয়ে যে ট্রেড করত, সেটা সিরাজের পছন্দ হয়নি। কারণ যদিও ফরমানটা নেওয়া হয়েছিল কার কাছ থেকে, মুঘল এম্পায়ারের কাছ থেকে, কিন্তু যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এই ইন্ডিপেন্ডেন্ট স্টেটের রুলার সিরাজ কখনোই রাজি ছিল না যে ব্রিটিশরা বিনা সার্ভিস ট্যাক্সে এখান থেকে প্রচুর পরিমাণে ট্রেড করে বেরিয়ে যাবে। আরেকটা জিনিস এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলতে যাবো, যে বেসিক্যালি বেঙ্গল কেন এত ইম্পর্টেন্ট ছিল, এই বেঙ্গলের এই রিজিয়নটা কেন ইম্পর্টেন্ট ছিল। ব্রিটিশরা তো এসেছিল প্রথমে সুরাটে, এই সমস্ত জায়গাতেও তারা সেটেলমেন্ট তৈরি করেছিল, কিন্তু বেঙ্গল এত ইম্পর্টেন্ট কেন? বেঙ্গল একটা কারণেই ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো, তুমি যদি একটু উঁচু ক্লাসের যদি মানে হাই স্ট্যান্ডার্ডের বই পড়তে চাও, তাহলে দেখতে পারবে যে বেসিক্যালি বেঙ্গল থেকে এই টাইম পিরিয়ডে ইউরোপে যে প্রোডাক্ট গুলো যেত তার 60%, মানে কি বলতে চাইছি, এশিয়া থেকে ইউরোপে যে প্রোডাক্ট গুলো যেত তার 60%ই হচ্ছে বেঙ্গলের প্রোডাক্ট। ওই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটা বড় অপরচুনিটি খুঁজে পায় যে এই 60%কে যদি ক্যাপচার আমরা করতে পারি তাহলে পুরো ইউরোপিয়ান মার্কেটকে আমরা কন্ট্রোল করব। ওই কারণে তারা বেসিক্যালি বেঙ্গলে এসেছিল, পুরো মানে বেঙ্গলকে বেসিক্যালি নিজেদের সেন্টার করার চেষ্টা করেছিল, বা বেঙ্গলের উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছিল। সেটা কে মানতে চায়নি? সিরাজ মানতে চায়নি, কারণ সিরাজ জানতো যে প্রচুর পরিমাণে ট্রেড হচ্ছে, যে ট্রেডটায় ফায়দা কে নিচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিচ্ছে। ফায়দা কে নিচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিচ্ছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা সার্ভিস ট্যাক্স, ওই কেবল বছরে 3000 টাকা আমাকে ধরাচ্ছে, দিয়ে নিজে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, ডলার নিয়ে কিন্তু সে কোথায় চলে যাচ্ছে? ইউরোপে চলে যাচ্ছে। এই কারণে সিরাজের সাথে এই 1756-57 আমরা দেখতে পারবো কি, যে সিরাজ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ক্ল্যাশ হবে, যার রেজাল্ট সবাই জানে। এটা তার রেজাল্ট কি? ব্যাটল অফ পালাসি। তার রেজাল্ট 1757 ব্যাটল অফ প্লাসি। ঠিক আছে, এতটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেছে। কবে হচ্ছে? 1757 হচ্ছে। এই ব্যাটল অফ পলাসিতে সিরাজ যখন পরাজিত হয়ে যাচ্ছে, তখন তার জায়গায় যে আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হেল্প করেছিল, সেই মির্জাফর আর কি গাদ্দিতে বসবে। গাদ্দিতে মির্জাফর বসবে ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা আর কি রুলার ছিল তাদের সাথে তারও কিন্তু একটা মানে বনিবনা হবে না, তাদের মধ্যে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না। তো তার জায়গায় মানে তার জায়গায় আর কি আসবে কে? তারই সান ইন ল, কার? মির্জাফরেরই সান ইন ল, যার নাম হচ্ছে মীর কাসিম। মীর কাসিম কিন্তু অ্যাকচুয়ালি কোথায় বসবে? এই বেঙ্গলের যে থ্রোন, সেই বেঙ্গলের থ্রোনে কিন্তু মীর কাসিম অ্যাকচুয়ালি বসবে। এই টাইম পিরিয়ডটা হচ্ছে মীর কাসিম যখন বসছে, সেই টাইম পিরিয়ডটা হচ্ছে 1757 কি হলো? ব্যাটল অফ পলাসি হলো। তারপরে 1763 এই টাইম পিরিয়ড নাগাদ মীর কাসিম কিন্তু বসছে, বা এর একটু আগে বসছে। যাই হোক, ডেট এখানে কোনো ম্যাটারই করছে না, বাদ দাও, শুধু স্টোরি বুঝলেই হলো। তাহলে 1763 কে বসলো? মীর কাসিম কিন্তু সিংহাসনে বসলো। হ্যাঁ, থ্রোনে বসলো কে? মীর কাসিম বসলো। মীর কাসিম সিংহাসনে বসলো। এই মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই পার্টিকুলার ওই একই বিষয় নিয়ে, যেটার সাথে সিরাজের আর কি ক্ল্যাশ হয়েছিল, ঠিক একই বিষয় নিয়ে কিন্তু ক্ল্যাশ হবে। যে ক্ল্যাশের কারণে আমরা দেখতে পারবো যে 1764 একটা ব্যাটেল হবে। 1764 একটা ব্যাটেল হবে।
কিন্তু এই সময় বেঙ্গলের নবাব মীর কাসিম একা লড়াই করবে না, সে আরো দুজন ভাই বা সাথীকে পেয়ে যাবে, যে যারা ব্রিটিশদের এই এই একই ইয়েতে মানে আর কি, মানে কি বলবো, যে আর কি এক্সপ্লয়েট হচ্ছিল, ইকোনমিক এক্সপ্লয়েট হচ্ছিল, কারণ ব্রিটিশরা ট্রেড করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের হাতে কিছুই আসছে না ওই ফারুকসিয়ারের ফরমানের জন্য। তারা সাথে কাকে 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 পেয়ে যাবে, তারা সাথে পেয়ে যাবে এই এখানে হচ্ছে অযোধ্যা, এই অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এখানে বেঙ্গলের নবাব মীর কাসিম, আর তার সাথে হচ্ছে তখনের মুঘল এম্পায়ার যার নাম হচ্ছে দ্বিতীয় শাহ আলম সেকেন্ড। এরা তিনজনে মিলে 1764 ব্যাটেল অফ বক্সার, বক্সার হচ্ছে এখনের বিহারে, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ বক্সারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে, ব্রিটিশ কেউ লিখবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিখতে হবে, কারণ ব্রিটিশ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আলাদা, যেমন আমেরিকার টেসলা যেমন আলাদা, সেইটাই সেরকমই আর কি, সেম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো বেসিক্যালি ব্যাটেল অফ বক্সার 1764, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে তিনটে তিনটে যে এই যে মানে বেসিক্যালি আর কি, যে এই যে বলা যেতে পারে যে এই তিনজনের যে জোট বা এই তিনজনের যে অ্যালায়েন্স, এই তিনটেকেই কিন্তু কি করে দেবে, শেষ করে দেবে, মানে হারিয়ে দেবে ব্যাটেল অফ বক্সারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার হারাবে তার জন্য তো কিছু রেওয়ার্ড দরকার তার, যেমন ব্যাটেল অফ পলাশির পরে সে রেওয়ার্ড কি পেয়েছিল, যে অনেক কিছু ছুট পেয়েছিল, সিরাজ যেগুলো করতে দিচ্ছিল না সেগুলো হয়তো মীর জাফর করতে দিচ্ছিল, পরে মীর জাফরের সাথে ক্ল্যাশ হয়, মীর কাসিমের সাথেও তাদের ক্ল্যাশ হয়, কিন্তু ব্যাটেল অফ বক্সারের পরে তার কিছু রিওয়ার্ড চাই, আর এই রিওয়ার্ডটা এখন হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক, যেটা ফারুকশিয়ারের ফরমানের থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। ফারুকশিয়ারের ফরমানে কি হচ্ছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল, সার্ভিস চার্জ একেবারে মিনিমাম একটা সার্ভিস চার্জ ছিল, তার বিনিময়ে ট্রেড করে বেরিয়ে যাচ্ছিল। এখন সে কেবলমাত্র সার্ভিস চার্জই দেবে না, এই পার্টিকুলার ব্যাটেল অফ বক্সারের পরে 1765 গ্র্যান্ট অফ দেওয়ানি হবে, গ্র্যান্ট অফ দিওয়ানি। এই গ্রান্ট অফ দেওয়ানি, এই গ্রান্ট অফ দেওয়ানি একটা গ্রান্ট অফ দেওয়ানি সাইন হবে অযোধ্যার নবাবের সাথে, আর একটা হবে দিল্লির মুঘল বাদশার সাথে। হ্যাঁ, এই গ্রান্ট অফ দেওয়ানিতে কি হবে, গ্রান্ট অফ দেওয়ানিতে এটাই হবে যে এতদিন কি হচ্ছিল, যে ইউরোপ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রিসোর্স আনছিল, তারা গোল্ড নিয়ে আসছিল, রুপিস নিয়ে আসছিল ইত্যাদি, ইউরোপ থেকে ইংল্যান্ড থেকে নিয়ে আসছিল, সেটাকে তাদের ট্রেডে ইনভেস্ট করছিল, সেই ট্রেড থেকে তারা প্রফিট কামাচ্ছিল, আর ফারুকশিয়ারের ফরমানে সার্ভিস চার্জটা দিচ্ছিল না। কিন্তু এই গ্রান্ট অফ দেওয়ানিতে কি হলো, গ্রান্ট অফ দেওয়ানিতে তারা দেওয়ানি রাইট, দেওয়ানি রাইট মানে কি, দেওয়ানি কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে রেভিনিউ রাইট, রেভিনিউ রাইট কিন্তু পেয়ে যাচ্ছে কোথাকার, এই বাংলা বিহার আর উড়িষ্যার রেভিনিউ রাইট পেয়ে যাচ্ছে, মানে এখান থেকে রেভিনিউ কালেকশন, কালেক্ট করার মানে কালেক্ট করার যারা কালেক্ট করবার অধিকার কে পাচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালেক্ট করার, রেভিনিউ কালেক্ট করার কিন্তু অধিকার পেয়ে যাচ্ছে। এই রেভিনিউ কালেক্ট করে কি করবে, তারা তাদের ট্রেডে ইনভেস্ট করবে। এখান থেকে পুরো গেম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই ব্যাটেল অফ বক্সার, গ্র্যান্ট অফ দেওয়ানি 1765, এরপর থেকে তাদের, তার মানে কি এখন তারা নিজেদের যে রিসোর্স যেটা ইউরোপ থেকে আনছিল সেটা এখন তারা আর ব্যবহারই করছে না, এখন কেবলমাত্র এখান থেকে রেভিনিউ কালেক্ট করবে, সেই রেভিনিউটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ফায়দায় কিন্তু ব্যবহার করবে, ইউজ করবে। এবার সব থেকে একটা মজার ব্যাপার, এখানে একটা 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 কনসেপ্ট আর লুকিয়ে আছে, যে কনসেপ্টটা সবার বোঝা দরকার। একটা গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট কেন করে, রেভিনিউকে আমি আরো শর্টে বলতে পারি ট্যাক্স, যদিও ট্যাক্স রেভিনিউ আলাদা, কিন্তু নর্মালি আমি ট্যাক্স বলতে পারি। একটা গভর্নমেন্ট ট্যাক্স কেন কালেক্ট করে, কালেক্ট এই কারণে করে, কারণ ওই পার্টিকুলার কালেক্টেড অ্যামাউন্টটা, ওই কালেক্টেড অ্যামাউন্টটা যাতে
গভর্নমেন্ট ওখানকার যারা আর কি সাবজেক্টস রয়েছে, সাবজেক্টস মানে প্রজা, ওখানের যারা আর কি সাধারণ মানুষ, তাদের পারপাসে যাতে খরচ করতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি রেভিনিউ কালেকশনের মেন মোটিভ। রেভিনিউ কালেকশনের মেন মোটিভ হচ্ছে এটা। রেভিনিউ কালেকশনের মেন মোটিভ হচ্ছে এটা। কিন্তু কিন্তু 1765-এ যখন আমাদের 1765-এ যখন গ্র্যান্ট অফ দেওয়ানির থ্রু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেভিনিউ কালেকশনের রাইট পেল, রেভিনিউ কালেকশনের রাইট পেল, রাইট পেল, এই রেভিনিউ কালেকশনের যে রাইটটা আর কি পাচ্ছে, অধিকারটা আর কি পাচ্ছে, সেই পার্টিকুলার রেভিনিউটা তারা কিন্তু ইন্ডিয়ার সাবজেক্টের জন্য বা ইন্ডিয়ার যারা আর কি সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু তারা খরচ করছে না, বরং ওই টাকাটা তারা কোথায় খরচ করছে? ওই টাকাটা তারা বেসিক্যালি খরচ করছে নিজেদের ট্রেডে। কারণ আমি বারবার বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ইকুয়াল টু প্রফিট, এর কাজ হচ্ছে প্রফিট জেনারেট করা, এখানের মানুষ থাকলো কি গেল ওদের কিচ্ছু যায় আসে না। ওই কারণেই এটাকে আমরা কোলোনাইজিং পাওয়ার বলে থাকি, কোলোনাইজার। এরা কোলোনাইজার মানে কি? যে যারা কেবলমাত্র নিজেদের ফায়দা দেখছে, নিজের দেশের লোকের ফায়দা দেখছে, নিজেদের ফায়দা দেখছে, যেখান থেকে সে তার সমস্ত আর কি ফায়দা অর্জন করছে, তাদের কিন্তু কোনো ফায়দা দেখা হচ্ছে না, তাদেরকে কেবল এক্সপ্লয়েট করা হচ্ছে। জাস্ট a minute। তার মানে কি হচ্ছে, যে রেভিনিউটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন কালেক্ট করছে, সেই রেভিনিউটা এখন ডাইরেক্ট কোথায় চলে যাচ্ছে? সেই রেভিনিউটা বিজনেসের থ্রু বা ট্রেডের থ্রু একেবারে কোথায় চলে যাচ্ছে? ইউরোপে চলে যাচ্ছে। তার মানে বাংলা, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা, এই রিজিয়নের মানুষ যারা আর কি রেভিনিউ প্রোভাইড করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তাদের ওয়েলফেয়ারে কিন্তু কোনো কাজ হচ্ছে না। যেহেতু তাদের ওয়েলফেয়ারে কোনো কাজ হচ্ছে না, এই কারণে আমরা দেখতে পারবো যে বেসিক্যালি এই সময় ফ্যামিন দেখা যাচ্ছে। 1770-তে এই সময় ফ্যামাইন দেখা যাচ্ছে এই পার্টিকুলার রিজিয়নে, কারণ তাদের ওয়েলফেয়ারে, ওখানকার যারা পেজেন্টস আছে, যে ওয়ার্কার্স রয়েছে, তাদের ওয়েলফেয়ারে, কারণ নবাব যখন আর কি রুল করছিল, তার কিন্তু এখানের মানুষের ওপর দায়বদ্ধতা ছিল, তার রেসপন্সিবিলিটি ছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ফরেন পাওয়ার, একটা ফরেন কোম্পানি, সে যখন রেভিনিউ রাইট পাচ্ছে, তার এখানের মানুষের কি হলো তা নিয়ে তাদের কিচ্ছু যায় আসছে না, বরং বিভিন্ন সেটেলমেন্টের থ্রু সে কিন্তু কি করার চেষ্টা করবে, এই রেভিনিউকে, এই যে রেভিনিউ রাইট যেটা পাচ্ছে, এই রেভিনিউটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, এটা তারা কিন্তু এখন মানে সুনিশ্চিত করার চেষ্টা করবে যে এটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, রেভিনিউটাকে, যাতে বেশি করে পয়সা ট্রেডে ইনভেস্ট করতে পারি এবং ট্রেডে ইনভেস্ট করে আমরা বেশি করে প্রফিট আর্ন করতে পারি। এই রেভিনিউকে ম্যাক্সিমাইজ করতে গিয়ে আমরা দেখতে পারবো যে 1793-তে একটা সেটেলমেন্ট তারা আনবে। এদেরই একজন গভর্নর জেনারেল থাকবে, যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সেই কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে আসবে। পার্মানেন্ট সেটেলমেন্ট কি আমাদের বেশি কিছু জানার দরকার নেই, বেসিক্যালি এটুকু জেনে রাখতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো নিজে পেজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে পয়সা নেবে না, এই কাজটা সে কাউকে দিয়ে করাবে যাতে তাদের ইজি হয়। সে তো বেসিক্যালি এসছে ট্রেড করতে, রেভিনিউ কালেকশনের দায়িত্ব অন্য কাউকে দেবে। কাদের দেবে? যে সমস্ত লোকাল, যে সমস্ত জমিনদার রয়েছে তাদেরকে দেবে।
এইরকম লোকাল জমিদারদের পার্মানেন্ট সেটেলমেন্টের থ্রু মানে রেভিনিউ রাইট প্রোভাইড করা হয়, রেভিনিউ রাইট আর কি দেওয়া হয়, যে তোমাকে আমি ল্যান্ড তো দিলাম, এই পার্টিকুলার সেগমেন্টের ধরা যাক এইখানটার ল্যান্ড তো তোমাকে দিলাম যে এখানটার তুমি রেভিনিউ কালেকশন করো, হ্যাঁ, আর সেটা পার্মানেন্টলি দিলাম তোমাকে, হ্যাঁ, কিন্তু তুমি যে রেভিনিউটা কালেক্ট করবে সেটা যেন অ্যাজ মাচ অ্যাজ যাতে আর কি সেটা যাতে ম্যাক্সিমাম হয়। তুমি যত ম্যাক্সিমাম রেভিনিউ কালেক্ট করবে তার তত তুমি নিজের প্রফিটটাকে রেখে বাকিটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রোভাইড করবে। তো সেই কারণে কি হবে, লোকাল যে সমস্ত আর কি জমিদার যারা ছিল তারা কিন্তু পেজেন্টসদের, যে সমস্ত ওয়ার্কার্সরা রয়েছে, যে সমস্ত পেজেন্টস যারা রয়েছে তাদেরকে প্রচুর ভাবে এক্সপ্লয়েট করতে শুরু করবে। এইভাবে কিন্তু দেখা যাবে যে কলোনিয়াল যে পাওয়ার বা কলোনিয়াল যে রুল ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টার্ট করছে ইন্ডিয়াতে, তাদের কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ইন্ডিয়াতে পড়া শুরু হবে। এতটুকু জিনিস ক্লিয়ার। এরপরে একটা মেন কনসেপ্ট দেওয়া বাকি আছে যাতে আমরা এই 1857 এর রেভল্ট কেন হয়েছিল সেইখানে পৌঁছাতে পারি, দিয়ে 1857 এর রেভল্ট থেকে অ্যাকচুয়াল সিলেবাস শুরু হবে, সেটা পরে আলোচনা হবে। দিস ইজ ইন্ডিয়া। এবার কি হচ্ছে যে দেখা যাচ্ছে কি যে টাইম পিরিয়ডটা আমি লাস্ট টাইম পিরিয়ড পার্মানেন্ট সেটেলমেন্টের কবে বললাম, 1793, বারবার সি লিখতেই হবে, 1793। এই টাইম পিরিয়ড পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসিক মোটিভ কি, নিজেদের ট্রেডকে ম্যাক্সিমাইজ করা, নিজেদের ট্রেডকে কিভাবে প্রফিটেবল বানানো যায়। ইন্ডিয়ার ল্যান্ডে ক্যাপচার করার কোনো মোটিভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন ছিল না। হ্যাঁ, তাহলে আমি কি কথা বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো মোটিভই ছিল না তাও ইন্ডিয়াকে ক্যাপচার করার, কিন্তু তারা রাজত্ব করেছে 1947 অবধি। সেটা কেন হয়েছে সেটা এবার দেখার চেষ্টা করবো, যে কেন তারা পরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে মেন ল্যান্ড সেটাকে পুরো ক্যাপচার করছে এবং সেখানে রুল করছে প্রায় 200 ইয়ার্স। কেন? হ্যাঁ, এই টাইম পিরিয়ড অবধি তাদের বেসিক ফান্ডা হচ্ছে যে ট্রেড করব, সেই ট্রেডটাকে যেভাবে ম্যাক্সিমাইজ করা যায় তার জন্য রেভিনিউ কালেক্ট করছে, এখান থেকেই সেই রেভিনিউটাকে ট্রেডে লাগানো হচ্ছে। এই টাইম পিরিয়ডে 1793 টাইম পিরিয়ডের পরে অ্যাপ্রক্সিমেট আমি যদি 1800 এর এই টাইম পিরিয়ডটা দেখি, এই সময় ইংল্যান্ডে একটা জিনিস ঘটবে যেটা পুরো হিস্ট্রিটার মোড় ঘুরিয়ে দেবে। কোথাকার হিস্ট্রি? এই ইন্ডিয়ার হিস্ট্রির মোড় ঘুরাবে ইউরোপে ঘটা বা ইংল্যান্ডে ঘটা একটা ঘটনা, সেটা হচ্ছে ইংল্যান্ডে ঘটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন ঘটছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি, যে একটা ফ্যাক্টরি তৈরি হলো, সেই ফ্যাক্টরির মধ্যে আমি প্রচুর ভাবে কি করছি, প্রোডাকশন করছি, কোনো গুডস হোক বা কোনো পার্টিকুলার ম্যাটেরিয়াল হোক, সেটা আমি মানে লার্জার স্কেলে আমি ওটাকে প্রডিউস করছি মিনিমাম কস্টে, যার কস্ট হবে মিনিমাম, যাতে সবাই আর কি সেটাকে অ্যাক্সেস করতে পারে, আর লার্জার মানে লার্জার স্কেলে সেটা যাতে আর কি আসতে পারে। তার মানে কি, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আউটকাম কি, কোথায় হচ্ছে? এটা ইংল্যান্ডে হচ্ছে, মানে ব্রিটেনে হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আউটকাম কি, অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে কি, যে ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম প্রোডাক্ট কস্ট। maximum production, minimum product cost, that means দুটোই ফেনোমেনা বা এই দুটো পয়েন্টে কিন্তু কিসের ফেভারেবল, যে তাদের তাদের ইকোনমিকে তাদের ইকোনমি যাতে এক্সপ্যান্ড হয়। কাদের? ব্রিটিশদের। এদের ইকোনমি যাতে এক্সপ্যান্ড হয়, হ্যাঁ এক্সপ্যান্ড হয়, সেই কারণে এই দুটো সিচুয়েশনই কিন্তু ফেভারেবল, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য হচ্ছে।
কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেমন এই পজিটিভ দিকটা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কিছু কনসার্ন সাইটও রয়েছে। সেই কনসার্ন সাইটটা কি, যে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হচ্ছে বা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়, যেখানেই হোক না কেন, ইংল্যান্ড বলে না, যেখানেই একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক না কেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয় তার জন্য দুটো জিনিস লাগে। একটা হচ্ছে রিসোর্সেস, মানে কাঁচামাল, রিসোর্সেস, আর আরেকটা লাগে হচ্ছে মার্কেট। এই দুটো জিনিস যেখানে আমি ভালো পাবো, রিসোর্সেস যত অল্প পয়সায় আমি, মানে ফ্যাক্টরিতে কিছু ইনপুট আমি দিলেই তো তবে আমি কিছু আউটপুট পাবো, কিছু রিসোর্স, কিছু প্রাইমারি ম্যাটেরিয়াল দিলেই তো আমি, মানে প্রাইমারি ম্যাটেরিয়াল ইন দ্য সেন্স সোজাভাবে বললে, যে আজকে যদি আমাকে কাপড় তৈরি করতে হয় তার জন্য কটন লাগবে, সেই কটনটাই হচ্ছে রিসোর্স। সেই ইনপুটটা আমি যত লোয়েস্ট কস্টে পাবো ততই কিন্তু আমি আমার প্রফিট বাড়াতে পারবো। আর প্রাইভেট জায়গা বা প্রাইভেট কোম্পানি তার বেসিক ইয়েটা কি, প্রফিট আর্ন করা। তো এই যেখানে মিনিমাম কস্টে আমি রিসোর্স পাবো সেই জায়গাটা আমার কাছে ফেভারেবল, আর যেখানে আমি সবচেয়ে বড় মার্কেট পাবো সেই জায়গাটা আমার এই রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে যেটা কিনা আমার ইকোনমিক ইকোনমিক বেনিফিট বা ইকোনমির আর কি গ্রোথের জন্য, বা ইকোনমিক গ্রোথের জন্য, গ্রোথ লিখে দিই, ইকোনমিক গ্রোথের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিসের জন্য, রিসোর্স আর মার্কেট দরকার। আর এই রিসোর্স আর মার্কেট কোথায় পাওয়া যাবে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে এসছে সেখানে। ভারত ছাড়া, ইন্ডিয়া ছাড়া বেসিক্যালি তার কাছে এই দুটো জিনিসকে এনশিওর করার আর কোনো সেকেন্ড অপশন নেই। কেন সেকেন্ড অপশন নেই সেটাকে একটু দেখার চেষ্টা করি। কেন ইন্ডিয়া ইজ দ্য লাস্ট অপশন for the British to expand their economic interest, which is created due to the industrial revolution. তো বেসিক্যালি এখানে আমরা কি বলছি, যে নর্মালি কেন ইন্ডিয়া হচ্ছে তার কাছে লাস্ট অপশন, কেন ইন্ডিয়া লাস্ট অপশন, কোন টাইম পিরিয়ডে, 1800 এই টাইম পিরিয়ডে, রিসোর্সের জন্য, মার্কেটের জন্য। কেন ইন্ডিয়া লাস্ট অপশন, কারণ 1783-তে ব্রিটিশদের একটা অন্যতম আর কি যে কলোনি ছিল, যার নাম হচ্ছে আমেরিকা, বা আরো স্পেসিফিকলি বললে ইউএসএ। সেই ইউএসএ কিন্তু ব্রিটিশদের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে। আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্স 1783 সিইতে হচ্ছে, এ যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তখন ব্রিটিশদের কাছে তার সবচেয়ে বড় রিসোর্সের জন্য এবং মার্কেটের জন্য সব থেকে বড় আর কি জায়গা কি ছিল, ইন্ডিয়া। সো 1800 এর পর থেকে ব্রিটিশদের অ্যাপ্রোচটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাপ্রোচ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন তারা কেবলমাত্র ট্রেডে মন দেবে না, তারা এখন মার্কেট আর রিসোর্সের জন্য পুরো এই ইন্ডিয়ান রিজিয়নে, মানে এই পুরো ইন্ডিয়ার যে ল্যান্ডে তারা এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, পলিটিক্যাল এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, মানে বিভিন্ন জায়গাকে দখল করার চেষ্টা করবে, প্লাস এখানে বিভিন্ন নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন বানাবে, নিজেদের আর কি অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করবে, হ্যাঁ, নিজেদের কালচারকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। এইভাবে দেখা যাবে যে তাদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এখানকার যে সমস্ত লোকাল রুলার যারা রয়েছে তাদের মধ্যে একটা ক্ল্যাশ, ডাইরেক্ট ব্যাটেল হবে, ডাইরেক্ট একটা ক্ল্যাশ হবে। কিসের ক্ল্যাশ, ইন্টারেস্টের ক্ল্যাশ। এরা বলবে আমরা আমাদের জায়গা ছাড়বো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবে আমাকে জায়গা দিতেই হবে, কারণ আমার মার্কেট আর রিসোর্স দুটোই চাই, পয়েন্ট টু বি নোটেড হেয়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বক্সারের ব্যাটেল জিতেছিল তখন কিন্তু চাইলেই বেঙ্গল আওয়াধ আর এই যে দিল্লির যে মোগল এম্পায়ার, এর পুরো ল্যান্ডটাকে কিন্তু দখল করতে পারতো, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তখন ল্যান্ড দখল করেনি, কারণ তারা এসেছিল ট্রেড পারপাসে। কিন্তু এখন তাদের পারপাস চেঞ্জ হচ্ছে, কারণ তাদের চাই মার্কেট আর তাদের চাই রিসোর্স।
সেই কারণে এখন তারা ল্যান্ড দখল করবে এবং ল্যান্ড দখল করবার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটো মেন পলিসি নেবে। একটা পলিসি হচ্ছে লর্ড ওয়েলেসলি নেবে, আর আরেকটা পলিসি নেবে ডালহৌসি নেবে। ডালহৌসি যে পলিসিটা নেবে সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপসে কি বলা হয়? এই ডক্ট্রিন অফ ল্যাপসে বলা হয় যে এইটা কোন সময় নেওয়া হয়েছিল, ওই অ্যারাউন্ড 1848 এর পর থেকে নেওয়া হচ্ছে। কারণ 1848-এ একজন ব্রিটিশ গভর্নর জেনারেল এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিল তখন, যার নাম ছিল হচ্ছে লর্ড ডালহৌসি। সেই পলিসিটাকে তৈরি করেছিল, যেখানে কি বলা হচ্ছে যে এই যে দেশীয় যে মানে এই যে বেসিক্যালি যে রিয়াসাত গুলো রয়েছে, এই রিয়াসাত গুলোর যদি কোনো নিজেদের মানে এই রিয়াসাত গুলোর যদি কোনো সাসেসর বা তাদের কোনো উত্তরসূরি যদি না থাকে, নিজস্ব উত্তরসূরি হ্যাঁ যদি না থাকে, তাহলে কিন্তু সেই পার্টিকুলার টেরিটরিটা কার আন্ডারে চলে যাবে? ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। কার আন্ডারে চলে যাবে? ডাইরেক্ট ব্রিটিশ কন্ট্রোলে কিন্তু চলে যাবে। এখানে অ্যাডপ্টেড যদি কোনো সন বা ইয়ে থাকে তাদেরকে কিন্তু ব্রিটিশরা অ্যাকসেপ্ট কিন্তু করবে না। ব্রিটিশরা অ্যাকচুয়ালি তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, সেই টেরিটরিটা ডাইরেক্ট চলে যাবে। এবং এই করে 1848 এর পর থেকে একে একে সাতারা, 1848 এর পরে 1853-তে ঝাঁসি, লক্ষ্মীবাইয়ের যে ঝাঁসি, 1856-এ চলে যাবে আওয়াধ। কার আন্ডারে চলে যাবে? এই আওয়াধ কিন্তু ডাইরেক্ট কিন্তু ব্রিটিশ ক্যাপচারে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এখন কিন্তু কোম্পানির ক্যাপচারে কিন্তু চলে গেল। কে কি চলে গেল? যে সাতারা, ঝাঁসি, তারপরে আওয়াধ, এগুলো কিন্তু ডাইরেক্ট ইয়েতে চলে গেল। কিন্তু এগুলো ব্রিটিশ কন্ট্রোলে ডাইরেক্ট চলে গেলেও এখানের যে সমস্ত লোকাল রুলাররা ছিল তারা কি নিজের জায়গায় এমনি এমনি ছেড়ে দেবে? তোমার বাড়িতে আজকে কেউ যদি মানে জোর জবরদস্তি আর কি আক্রমণ করে বা জোর জবরদস্তি যদি কেউ আর কি অধিকার করে নেয়, তাহলে তুমি কি এমনি এমনি দিয়ে দেবে, নাকি তার এগেনস্টে স্ট্রাগল করবে, তার এগেনস্টে বিরোধ করবে, রেভল্ট করবে? হ্যাঁ, এখানের যে সমস্ত আর কি লোকাল রুলার কি ছিল, সাতারা বলো, ঝাঁসি বলো, বা আরো যে সমস্ত এই যে আওয়াধ বলো, নাগপুর বলো, এই সমস্ত লোকাল রুলাররা মিলে কানপুরের তাতিয়া তোপি, নানা সাহেব থেকে শুরু করে লখনৌর এই আওয়াদের বেগম হজরত মহল, ঝাঁসির লক্ষ্মীবাই, এরা সবাই মিলে কিন্তু একজোট হবে এবং একজোট হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে এক্সপ্যানশনারি পলিসি, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য তৈরি হওয়া যে রিসোর্স আর মার্কেটের জন্য সে যে এই এক্সপ্যানশনারি পলিসি নিয়েছিল ইন্ডিয়ার ল্যান্ডে, সেটাকে কাউন্টার করবার জন্য বেসিক্যালি এরা নিজেদের এলাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু একটা রেভল্টে পার্টিসিপেট করবে একজোট হয়ে। যে রেভল্টটা হচ্ছে কিছুই না, রেভল্ট অফ 1857। তাহলে রেভল্ট অফ 1857 পরের দিন আলোচনা হবে, কিন্তু রেভল্ট অফ 1857টাকে আমি যদি নর্মালি আর কি দেখার চেষ্টা করি যে জিনিসটা কি, একেবারে নাটশেল বা একেবারে সামারি করে যদি প্রিফেস যদি বলা যায় যে রেভল্ট অফ 1857 কি। রেভল্ট অফ 1857 যে সমস্ত আর কি ট্র্যাডিশনাল লোকাল রুলারদের এক্সিস্টেন্স ভার্সেস ট্র্যাডিশনাল লোকাল রুলারদের এক্সিস্টেন্স ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সপ্যানশন। ট্র্যাডিশনাল লোকাল রুলারদের এক্সিস্টেন্স ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্সপ্যানশন, এই দুটো পরস্পর বিরোধী যে আর কি ইন্টারেস্ট, তার
ক্ল্যাশ বা তার রেজাল্ট হচ্ছে রেভল্ট অফ 1857। এটা হচ্ছে একেবারে ছোটভাবে বললে বলা যায়। অনেকে রেভল্ট অফ 1857 কে কি বলেছে, যে বলেছে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কিন্তু আমাদের এখানে মাথায় রাখা দরকার যখন রেভল্ট অফ 1857 পড়বো যে দেখা যাবে যে রেভল্ট অফ 1857 কখনোই কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নেই, কারণ ইন্ডিপেন্ডেন্সের ওয়ার হতে গেলে তার মধ্যে ন্যাশনালিজম বা জাতীয়তাবোধ লাগে। ন্যাশনালিজম বা নিজের মাতৃভূমি বা নিজের মাদারল্যান্ডের জন্য লড়া। এরা কিন্তু কেউ নিজের মাদারল্যান্ডের জন্য লড়েনি, বরং নিজেদের যে লোকাল যে ইন্টারেস্ট, লোকাল ইন্টারেস্ট মানে কি, ঝাঁসির রানীকে যদি ব্রিটিশরা ঝাঁসি দিয়ে দিত আর বেগম হজরত মহলকে যদি আওয়াজ যদি না দিত, তাহলে ঝাঁসির রানী কিন্তু এদের এই যে অ্যালায়েন্স থেকে বেরিয়ে গিয়ে ব্রিটিশদের সাথে হয়ে যেত। তার মানে কি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল লোকাল রুলার বা ওল্ড অর্ডার, ওল্ড সিস্টেম, এক্সিস্টিং সিস্টেম, যেটা কিনা মোগল টাইম পিরিয়ড থেকে চলছিল, সেই ওল্ড সিস্টেমের সাথে ব্রিটিশরা যে কলোনিয়াল সিস্টেম আনছে, সেই কলোনিয়াল সিস্টেমের ক্ল্যাশ বলতে পারি। কলোনিয়াল সিস্টেমের ক্ল্যাশ, এটাই হচ্ছে রেভল্ট অফ 1857। ঠিক আছে, রেভল্ট অফ 1857 পরের দিন শুরু হবে। বাই।